হল্লা বোল, co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। মাটির বঙ্গদেশে আইন কানুন সর্বনেশে। নমস্কার, 7:55 ঘড়ির কাঁটা, 8টা বাজতে যায়। ছুঁই ছুঁই হাল্লা বল অনুষ্ঠান, আপনাদের ফেভারিট অনুষ্ঠান। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। হাল্লা বলে লাগাতার এ বাংলার অবস্থা যে জায়গায় যাচ্ছে তা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করছি, কারণ আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা আইন শৃঙ্খলার অবস্থা দেখে শিউরে উঠছেন। মানে আমাদের এ বাংলায় নরক কি শূন্য হয়ে গিয়েছে? মানে সমস্ত শয়তানরা তারা কি পশ্চিম বাংলাতেই এসে পড়েছে? আজকে এই প্রশ্নগুলো সাধারণ মানুষ তুলছেন। আজকে এই পরিস্থিতির ওপর যেখানে কোনো কন্ট্রোল থাকছে না, একদিকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যাদের একে একে যাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে, নাম পাবলিক থেকে শুরু করে যারা বিরোধী রাজনৈতিক দল করেন তারাও, ইনফ্যাক্ট শাসক দলের মধ্যে অনেকে আবার এরকম অবস্থান দিচ্ছেন যে ধরনের ঘটনাগুলো ঘটছে তা কখনোই কাঙ্ক্ষিত নয়। একে একে ঘটনা, সালিশি সবার মতন জায়গায় জেসিবির দাপট, কখনো শাহজাহানদের দাপট, মানে একে একে মব লিঞ্চিং এর ঘটনা শহরে বাড়ছে তো বাড়ছেই। কিছুক্ষণ আগে একটা ছবি দেখছিলাম আমরা, ভয়ঙ্কর ছবি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। একে একে ঘটনা, আর এই ঘটনা যখন ঘটছে তার মধ্যে বিধায়কদের মন্তব্য যা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আজকে কোন রাষ্ট্রে বাস করছি সেই রাষ্ট্র সম্বন্ধে এমন কিছু মন্তব্য সামনে আসছে, তাতে প্রশ্ন তুলছে নাম জনতা, আম পাবলিক। কোথায় যাচ্ছে পরিস্থিতি? তুল্যমূল্য বিবেচনা বিচার আজকে পর্যালোচনা করব আমরা, কারণ আবারও এক সালিশি সভা, আবারও এক এবার মৃত্যুর ঘটনা, আবারও বঙ্গে নারী তার সম্মান তো ভ্রুলুণ্ঠিত হয়েছেই, আর এবার মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছে এই সালিশি সভার জন্য। পুলিশ আদৌ আছে? এই প্রশ্নই করছেন প্রত্যেকে। প্রতিবেদন দেখায় গোটা পরিস্থিতি যে জায়গায় রয়েছে, আসবো আমরা আলোচনা। দেখুন, রাজনৈতিক ক্ষমতা দখলে হিংসা অশান্তি যেন স্বাভাবিক। ভোটের আগে পরে গুলি, বোমাবাজি, খুন, ঘরছাড়া হওয়া এ রাজ্যে যেন নিয়মে দাঁড়িয়ে গেছে। ইতিহাস বলে গদি হারানোর আশঙ্কায় শাসক আক্রমণ নামিয়ে আনে বিরুদ্ধ মতের উপর। রাজনীতির সেই হানাহানির প্রভাব পড়ে সমাজেও। অভিযোগ, তৃণমূল শাসনের রাজ্য জুড়ে শাহজাহানদের দাপট। কোথাও তার নাম শেখ শাহজাহান হলে কোথাও বা জেসিবি, কোথাও বা আরাবুল, কোথাও নাকি শওকত। তারাই শাসক, তারাই প্রশাসক, পুলিশ নাকি চলে ওদের কথায়। সন্দেশখালীর মহিলাদের ফুঁসে ওঠা দেখে কি এলাকায় এলাকায় আতঙ্কের পারদ আরও চড়াতে চাইছে জেসিবিরা? তাই কি কোচবিহারে সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে মারধর? চোপড়ায় সমাজ বাঁচানোর নামে যুগলের উপর নির্মম অত্যাচার। সমাজকে মরণ নাচন নাচাচ্ছে শাসকের দুর্বৃত্তরা। রাজ্যপাল বলতে বাধ্য হয়েছেন নরক শূন্য হয়ে গিয়েছে, সব শয়তানরা এখানে এসেছে, জঙ্গল এর থেকে ভালো। It's a very dismal situation in many parts of Bengal now. Money power, political power, governmental power, brute power. It's a heady cocktail.
as once he said, the Molotov cocktail. This is a kind of MB cocktail, which is marring the situation in Bengal. জঙ্গল রাজের প্রমাণ দিচ্ছে একের পর এক গণপিটুনির ঘটনাও। পুলিশ প্রশাসনের উপর কি আস্থা হারিয়েছে সমাজ? লুটের টাকায় ফুলে ফেপে উঠেছে শাহজাহানরা। চাকরি চুরির কোটি কোটি টাকা মেলে শাসক নেতার লক্ষ্মীর ভাণ্ডারে। রসে বসে আছে যেন দুর্বৃত্তরাই। খাস কলকাতায় ট্যাক্সি আটকে লুট হয় ব্যবসায়ীর টাকা, ডাকাতি হয় একের পর এক সোনার দোকানে। হুমকির মুখে থাকেন ব্যবসায়ীরা। এত দুঃসাহস পাচ্ছে কোথা থেকে দুষ্কৃতীরা? কেন আগাম খবর থাকছে না পুলিশের কাছে? তবে কি ব্যর্থ আইনের রক্ষক এ রাজ্যের পুলিশ? কৌশলে দায় এড়াতে মুখ্যমন্ত্রী যখন নিশানা করেন পুলিশকে, তখন মুখ্যমন্ত্রীর পুলিশকে নিষ্কর্মা বলার সাহস দেখায় একজন অপরাধীও। आप फोन करते क्या जेल से? बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं ये लोग। कंट्रोल नहीं हो रहा है बंगाल में और उसका ठिकरा अपना निकम्मापन हम पर डाल रहे हैं। সিবিআই এর হাতে থাকতে চোখের জল ফেলা শাহজাহানি পুলিশের হাতে থাকতে আদালতে ঢুকেছে সম্রাটের ভঙ্গিতে। জেসিবি এখনো আছে মাথা উঁচু করে। হাসপাতালের ভিতরে রোগীর পরিজনদের উপর লাঠি চালানোর সাহস পায় একজন সিভিক পুলিশও। এরপর আস্থা থাকে পুলিশের উপর। বিরোধীদের দাবি শাহজাহান কিংবা জেসিবি সবার মাথার উপর আছে নাকি মুখ্যমন্ত্রীর হাত। তাই ব্যর্থ পুলিশ প্রশাসন। আইনের শাসন প্রতিষ্ঠার ভার নিক কেন্দ্র। রাজ্যপালের মুখেও যেন সেরকমই ইঙ্গিত। কটাক্ষেই দায় এড়ায় শাসক। বিরোধী মদতে যেহেতু দুষ্কৃতীরা চলে এবং এই দুষ্কৃতীদের সাহায্য নিয়ে যেহেতু তৃণমূল দল চলে, ফলে পুলিশ এদেরকে স্যালুট ঠুকতে ব্যস্ত। শরীরের ভাষা থেকেই বোঝা যায় যে অপরাধী, কিন্তু অপরাধ করেছি বেশ করেছি, কারণ আমি তৃণমূল আর আমার মাথায় পুলিশ মন্ত্রীর হাত, এই মনোভাবে এরা চলছে। মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে। তাকে 26 অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নাও। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত। I have come to the realization Chief Minister Mamata Banerjee's Bengal is not a safe place for women to live in. ওদের তো সভাপতি বদলের কথা চলছে, ঝগড়া হচ্ছে। দিল্লি তাই ডক্টর সিভি আনন্দ বোসকে বলেছেন যে আপনি আপাতত বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে কাজ চালান। আদতে মানুষের চোখে নেমেছে পুলিশের ভাবমূর্তি। দুষ্টের দমন শিষ্টের পালন করে আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব পুলিশেরই। তার আগে পুলিশকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক সাহচর্য থেকে। না হলে বিশৃঙ্খলা আরো বাড়বে সমাজ বিরোধীদের দাপট, নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে সমাজ, বিপদ বাড়বে গণতন্ত্রের, ভবিষ্যতের সমাজের। ক্যালকাটা নিউজ। এই তো অবস্থা, যে অবস্থার ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আজকে তো সব থেকে বড় প্রশ্ন যে এত দুঃসাহস দুষ্কৃতীরা পাচ্ছে কি করে। আজকে দাঁড়িয়ে যখন এই অবস্থাগুলো চলছে বঙ্গ জুড়ে, আগাম কোনো রকম অবস্থা বা পরিস্থিতি সম্বন্ধে পুলিশের কাছে কোনো বার্তা যাচ্ছে না কেন? এটাও অবস্থা আছে। আজকে ফুলবাড়িতেও একই ঘটনা দেখছি, যেখানে সালিশি সভায় সেই একই অবস্থা, এবং সেখানে এই সালিশি সভার জন্য একজন মহিলা তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন। ফুলবাড়িতে আজকের এই ছবি আমরা দেখতে পেলাম। কেন বারবার এই অবস্থা? এবার তো প্রাণ চলে গিয়েছে, তারপরেও টনক নড়বে না পুলিশের। দেখুন, যা অবস্থা হয়েছে তা তো সামলানোর জন্য একমাত্র পুলিশই পারে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করলে অবশ্যই পারে, কিন্তু কেন হচ্ছে না? কারণ এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কড়া স্টেপ নিয়েছেন, কাজ হয়েছে, কিন্তু এখন কেন হচ্ছে না? এই প্রশ্নটাও আম জনতা, সাধারণ মানুষ তুলছে। আমরা চলুন আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ যারা উপস্থিত রয়েছেন একে একে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিজেপি মুখপাত্র সপ্তর্ষি চৌধুরী। সপ্তর্ষিদাকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র। শক্তিদাকেও স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম দা, অনেক স্বাগত দূরাভাষ থেকে যোগ দেওয়ার জন্য। একে একে যোগ দেবেন বিশ্বজিৎ দাস, তিনিও যোগ দেবেন অধ্যাপক আমাদের সঙ্গে, এবং সিপিএম নেতা বাদশাহ দাস তিনিও যোগ দেবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে। আমি অরিন্দম দা আপনার কাছেই যাই। আপনার কাছে এটাই আমার প্রশ্নের জায়গা যে আজকে এই অবস্থা বারংবার কেন?
কেন এই জায়গা বন্ধ করা যাচ্ছে না, কেন এই কার্যকলাপ আছে? শুনুন, প্রথম আপনাকে বলি যে আপনি সম্প্রতি দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি একটা ডাইরেকশন দিয়েছিলেন হকার সম্পর্কে। আপনি দেখেছেন এই হকার সম্পর্কে যখন যা ডাইরেকশনটা দিয়েছে, ইনস্ট্যান্টলি পুলিশ কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাকশন স্টার্ট করেছে। যারা 56 বছর 55 বছর তারা আজকে ব্যবসা করছে, তুলে দিচ্ছে। পরবর্তীকালে যখন দেখলাম একটু মডিফাই হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, সেই মুখ্যমন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী সেই চেয়ারে বসে যখন ডাইরেকশন দিচ্ছে ভক্তকাণ্ড থেকে, এগরা থেকে, সম্প্রতি ডিজি এবং সিপিকেও যখন ডেকে ভৎসনা করেছে, তাহলে সেই কাজটা হচ্ছে না কেন? আপনি আমাকে আস্কড ইউর কনসেন্ট যে একই মুখ্যমন্ত্রী তো ডাইরেকশন দিয়েছে, পুলিশকে ধিক্কার জানিয়েছে। এবার আপনাকে বলি যে সাধারণত দেখবেন অনেকে বলবে যে এটা হচ্ছে কি একটা হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু আপনি যদি বিগত দিনে ঘটনাগুলো দেখেন, বিভৎস অবস্থা, বিভৎস। যেটা আমার এত কষ্ট লাগে জানেন, আপনি যে প্রথমটা যে আইন কানুন যেটা বলছেন, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে নদীর দুটো পার বাঁধানো থাকে, কেন না বন্যায় জলস্ফুতে হয়, যাতে আজকে মানব জাতির ক্ষতি না হয়, পশুদের ক্ষতি না হয়, শস্য শ্যামলা যাতে নষ্ট না হয়, নদীর বাঁধ থাকে। ঠিক তেমনি সমাজকে রাখতে গেলে আইনটা দরকার। এই যে আইনটা আপনি দেখছেন, এটা আমি বলবো যে এক সংখ্যক পুলিশ অফিসার যা তদন্ত করছে, আমি আপনাকে বলে দেব, যা তদন্ত করছে এদের চাকরিতে থাকার কোনো যোগ্যতাই নেই। কারণ কি, মার্ডার কেস পর্যন্ত, রেপ কেস পর্যন্ত বিভিন্ন জায়গায় হাইকোর্ট যেভাবে ভৎসনা দিচ্ছে, যেভাবে আজকে কেন্দ্রীয় সংস্থাকে বলছে, আপনি ধরুন আজকে একটা সিঙ্গেল বেঞ্চ হাইকোর্ট বললো, সেটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে যেতে পারে, সেখানে সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো কেস আজকে ভৎসনা করে আজকে কেন্দ্রীয় বাহিনীকে দিচ্ছে, কেন্দ্রীয় সংস্থাকে, কি কারণে দিচ্ছে? যারা আজকে লেখাডাইসিক্যাল একটি তন্দ্রাচ্ছন্ন তদন্তগুলো করে, যারা নাকি মূল আসামি, প্রথম কেসটা তদন্ত করার আগেই ঠিক করে নিচ্ছে যে কি করে আসামিগুলোকে বাঁচাতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অত্যাচারী না যারা অত্যাচার করে তাদের জন্য পুলিশ কাজ করবে, তাহলে তো এত কেন হচ্ছে? সাহস পাচ্ছে কি করে, আপনি আমাকে বলুন। মানে আমি বলছি যে পুলিশ কি কোথাও কি অসহায় হয়ে যাচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি এটা ট্রেন্ডিং যে যারা দোষী তাদের সঙ্গে শাসক দলের একটা যোগাযোগ এবং বড় বড় লেভেলের যোগাযোগ, তার জন্য কোথাও গিয়ে কি পুলিশ এই অবস্থা বা অসহায় অবস্থা? এই যে তাজিবুলের ঘটনাটা আপনারা বলছেন, আমি দেখুন ডালখোলা উত্তর দিনাজপুর চাকরি করেছি, দীর্ঘদিন ধরে এই ছেলেটি দীর্ঘদিন ধরে যা করছে আপনি ধারণা করতে পারবেন না। এই তাজিবুল .শাহজাহান@bulldozer.com, এই শাহজাহান এবং এদেরকে দেখুন প্রত্যেক জায়গায় আপনারা পাবেন যে কি ভয়ঙ্কর রূপ। আইন আছে, যদি কেউ অপরাধ করে থাকে তাহলে পুলিশ স্টেশনে যাবে, পুলিশের প্রতি বিশ্বাসযোগ্যতা না থাকলে তাহলে পঞ্চায়েতে যাবে। যেভাবে নাকি আজকে মারধর করছে, আপনি বলুন এর সাথে আপনি তালিবানের একটা ছবি দিন, দেখুন সেম জিনিস। এবং কত বড় সাহস। আরেকটা শেষ করছি, দেখবেন ওকে পিসি নিয়েছে। আপনি কি জানেন কি কারণে পিসি নিল? আপনি এভিডেন্স অ্যাক্ট যদি 25, 26, 27 দেখেন, লিডিং টু রিকভারি। এই যে এই ছেলেটাকে পিসি নিয়েছে কিসের জন্য জানেন? যারা দর্শক আপনারা শুনে রাখুন, আমার তদন্ত সম্পর্কে আমি কিছু বলবো না, ফর মাই এক্সপেরিয়েন্স বলছি যে একে পিসি নিয়েছে এই কারণেই যে আমরা পিসি নেই হচ্ছে ডাকাত যদি ডাকাতি করে বা কাউকে ছুরি মারে, কাউকে বোম মারে, কাউকে গুলি করে, সেই রিভলভারকে আমরা বের করব, আমরা ছুরিটাকে বের করব। দ্যাট ইজ হচ্ছে এভিডেন্সিয়াল ভ্যালু থাকে 27 এভিডেন্স অ্যাক্ট। এই ছেলেটাকে নিয়েছে লাঠি রিকভারি করার জন্য। আপনি আমাকে বলেন কি লাঠি নেওয়ার জন্য ওর সাথে কি আর্মস আছে? নিয়েছে এই কারণেই যাতে একে টিআই প্যারেডে এই মেয়েটি, যে মেয়েটি যদিও পরবর্তীকালে আমি বলবো ভিডিও নিয়ে কি কাণ্ডটা, যাতে ওখানে টিআই প্যারেডে যাতে আইডেন্টিফাই প্রশ্নটা না আসে। আপনি জানেন যে অত্যাচারী হয়, যদি সাক্ষী হয় তাহলে কিন্তু পানিশমেন্ট 100%, কিন্তু এখানে ওকে বাঁচিয়ে দেওয়ার জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং আজকে তাকে পিসি নিচ্ছে এবং যাতে টিআই প্যারেডে প্লেস করলে কিছু না হয় তার জন্য একটা কনস্পিরেসি। তাহলে আপনারা আশা করেন কি করে? এক্স্যাক্টলি আপনারা আশা করেন আইন কানুন। অরিন্দম দা, আপনার এই প্রশ্ন খুব বড় প্রশ্নের জায়গা এবং আমি একটা ছবিও দেখাই। আপনাকে বলছি বড় প্রশ্ন, আপনাকে বলে দিচ্ছি যে প্রথম বিগিনিং এ ঠিক করছে এই আসামিগুলোকে কি করে বের করে দেবে। আপনি আমাকে বলুন এই লজ্জা কোথায় রাখবো? বাংলাকে আজকে উলঙ্গ করে এক পায়ে হারাচ্ছে। আজকে ভাবছে না যে তার সমাজ, তার বাড়ির বউ মেয়ে, তার মা মেয়ে, তার সন্তান মেয়ে, আপনি
তাহলে এটাই তো চাঞ্চল্যকর। আইন প্রণেতা বিধায়কের মন্তব্য যদি ভয়ঙ্কর টাইপের হয়, তাহলে পরে তো প্রশ্ন উঠবে একজন বিধায়ক তিনি এমন এমন কিছু মন্তব্য করে ফেলেছেন, যদিও তাকে শোকজ করা হলো 2 দিন পর এই ঘটনা। এবং তারপরে আবার বিধায়ক বলছেন যে আমি তো বলেছি এক কথা, আপনারা দেখাচ্ছেন অন্য বিষয়। আমাদের কাছে সেই তথ্যও রয়েছে, কারণ আমরা এক্সক্লুসিভ রাত 8টার এই অনুষ্ঠানেই বিধায়কের সেই মন্তব্য ব্রেক করেছিলাম, শুনিয়েছিলাম। 30 তারিখের অনুষ্ঠানে জেসিবি মেশিন নয় মানুষ এবং তার কর্মকাণ্ড পরিবেশন করেছিলাম আপনাদের সামনে। আমি বিধায়কের মন্তব্যটা একবার শোনাই, যে আজকে এড়িয়ে যাচ্ছেন দুটো মন্তব্য, দেখুন শোনাই। আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, কিন্তু বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে। ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল, এটাতে তো আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন, এটা নিয়ে একবারে গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন। বিধায়ক যখন ভুল পাল্টায়, ভুল বদলায়, দেখতে পেলেন দুটো কথা শোনালাম আপনাদেরকে। মুসলিম রাষ্ট্র একেবারে স্পষ্টতার মুখ থেকে বেরোচ্ছে, দুশ্চরিত্র মহিলা স্পষ্টতার মুখ থেকে বেরোচ্ছে। 2 দিন পর তৃণমূল শোকজ করছে, জবাবদিহি করতে বলছি যে আপনি যেটা বলেছেন কেন বললেন বল, কিন্তু যেটা দরকার স্ট্রং অ্যাকশন, সেটা কোথায়? একজন বিধায়ক বলছেন, সে কোনো চুনোপুটির নেতা নয়। কোথায়? আমাদের এটাতেই তো সব থেকে অবাক লাগছে, আবারও বলছি অবাক লাগছে। আমাদের সঙ্গে আরো 2জন যোগ দিয়েছেন, আমি বলছিলাম যারা যোগ দেবেন। অধ্যাপক বিশ্বজিৎ দাস যোগ দিয়েছেন, বিশ্বজিৎ দাকে স্বাগত। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাদশাহ দাস, সিপিএম নেতা। বাদশাহ দাকে স্বাগত। আমি সপ্তর্ষিদা আপনার কাছে আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। ভুল বদলটা দেখতে পেলেন একজন বিধায়ক, তার মন্তব্য পাল্টা বিরূপ মন্তব্যের জায়গা আমরা শোনাচ্ছি, পাল্টেই দিলেন পুরোটা। না, ঠিকই বলেছেন, উনি ওনার জায়গা থেকে একদম ঠিক আছেন। উনি যে মতো বা আদর্শ নিয়ে এগোচ্ছেন সেই জায়গাটাতে এটা বলতেই পারেন, কারণ আমরা বারবার বলি এটা পশ্চিমবঙ্গ নয়, এটা ক্রমশ পশ্চিম বাংলাদেশের দিকে এগোচ্ছে। আমি এটা শুরু করার আগে আমার একটা বীরেন চট্টোপাধ্যায়ের একটা কবিতা না বললে মনে হয় শোটায় অপূর্ণ থাকবে। সেটা হচ্ছে এই নরকে বলে একটা কবিতা উনি সেই সময় লিখেছিলেন, যেখানে বলছেন, শুনি পাড়ায় পাড়ায় জল্লাদের আস্ফালন, দেখি ঘরে ঘরে নরখাদকদের রক্ত মাখা থাবা, পিশাচের মার, কবিরাজ কোথায়? সবাই কি দুর্যোধনের কেনা, নাকি বিরাট রাজার কৃতদাস? অসাধারণ লাইন। জানি না আজকের কনটেক্সট উনি ভেবে লিখেছেন কিনা, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের এই বুদ্ধিজীবী, সো কল্ড বুদ্ধিজীবী, যারা বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন সময় কলকাতা শহরে মোমবাতি মিছিল দেখেছি যাদেরকে নিয়ে, তাদের মনে হয় না চোপড়ায় যে ভদ্রমহিলার উপর ওই রকম নির্মম প্রহার হচ্ছে তার জন্য কথা বলার ইচ্ছে করে না কোচবিহারে যে ভদ্রমহিলাকে মারা হলো শুধুমাত্র একটা অন্য রাজনৈতিক দল করতে বলে, আজকে যেখানে সালিসি সভার পরে স্ত্রী আত্মহত্যা করতে বাধ্য হলো, সেই পরিবারে সেই বাচ্চাটার প্রতি সহমর্মিতা জানানোর জন্য তাদের মনে পড়ে না। আর উনি যিনি বিধায়ক, তিনি অসাধারণ কথা বলেছেন, তার লাইনের জায়গাটা এটাই ঠিক। আমরা তো বলছি এটা শরিয়াত আইনের দিকে এগোচ্ছে ক্রমশ, এবং উনি চাইছেন পশ্চিমবঙ্গ, শুধু উনি নন, উনাদের মতন কিছু লোক, এরকম তৃণমূলে কিছু লোক আছে যারা মনে করে পশ্চিমবঙ্গটা আর পশ্চিমবঙ্গ হবে না, এটা ক্রমশ পশ্চিম বাংলাদেশের দিকে যাবে। আপনার দেখুন, এখান থেকে কিছুদিন আগে আপনি দেখেছেন দক্ষিণ 24 পরগনায় সেই শাহজাহানের দাপট, আবার চলে এলো এখানে হামিদুল। আর দুটো ঘটনা দেখুন, রঘুনাথগঞ্জের একজন পঞ্চায়েতের মেম্বার রহিম শেখ হাতে দুটো বোমা নিয়ে জনগণের দিকে ছুড়বার প্রচেষ্টা করছেন। ছেড়ে দিন সেটা, চলে আসুন মিন্টু শেখের কাছে। মিন্টু শেখ নিজের বাড়ির যখন চারিদিকে লোকেরা প্রতিরোধ তুলে ধরেছে, জানলা থেকে গুলি করবার চেষ্টা করছেন এবং গুলিও চালাচ্ছেন। এটা এখন পশ্চিমবঙ্গের নির্মম ভবিষ্যৎ। এটাই আমি আপনি যদি চুপ করে থাকি, এটা ভাবের ঘরে চুরি হবে। অস্তিত্ব আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমরা আগামী প্রজন্মকে কি দিয়ে যাব? কোন পশ্চিমবঙ্গ থাকবে, কোন জায়গায় আমরা থাকবো? আমরা শুধুমাত্র রাজনীতির জন্য, আমরা শুধুমাত্র 1000 টাকা বা 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, যেখানে মহিলাদের সম্ভ্রমের কথা বলা হয়, আর এই মহিলার ছবি এই রাজ্যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এরকম ছবি, এটা তো আমরা শুনতাম। আমাদের যারা বিরোধী প্যানেলিস্ট আছেন তারা তো বলবেন যে এগুলো হাসরাতে হয়, এখানে হয়। আমি কেন ভাই বাংলায় দেখতে পাচ্ছি? আমি তো বাংলা নিয়ে কনসার্ন, পশ্চিমবঙ্গ নিয়ে কনসার্ন। এটা আমার জন্মস্থান, এখানে আমি বড় হয়েছি, এখানকার মাটি
অক্সিজেন নিয়ে আমি বড় হয়েছি, এই বাংলা আমাদের ছবি, এই বাংলা নয় বাংলা। আমরা বদলাচ্ছি নিজেদেরকে, যদি এখনো সময় আছে, যদি না করতে পারি ভবিষ্যৎটা, এখানে ধনঞ্জয় দা আছেন, বাদশা দা আছেন, অরিন্দম দা আছেন, সকলকে বলছি ভবিষ্যৎটা কিন্তু আমাদের জন্য খুব কঠিন। হতে পারি আমার কথা আপনাদের কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু এটা রূঢ় বাস্তব, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কোনো রাজনৈতিক মতাদর্শ এটাকে করতে পারবেন না, অ্যাজেন্ডা ফিক্স, এটাই হবে ভবিষ্যৎ। তাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, যে রাজ্যের পুলিশ কি করছে, পুলিশ মন্ত্রী কি করছেন, এবং এই প্রশ্ন রাজ্যপাল সিবি আনন্দ বোস উস্কে দিয়েছেন। আবারও 355 সেই জায়গাটা আজকে তার দাবিতে কার্যত আমরা দেখতে পেলাম সায় দিয়েছেন রাজ্যপাল। এখন অবস্থায় জায়গা আমি একটু শোনাবো বক্তব্যটা, কারণ আমাকে একটা বিরতি নিতে হবে, আমি একে একে আসবো প্রত্যেকের কাছে। পুলিশের এই জায়গাটা তো অবশ্যই সব থেকে ভয়ঙ্কর জায়গা, একটু শুনুন বক্তব্যটা, তারপর বিরতিতে যাবো। Most disgusting sight, inhuman sight of a helpless woman being beaten in front of the people who did not react, who did not revolt. Is there a police force here? Yes, there is a police force. But people are asking, who is the cop, who is the thief? That difference is blurred. Criminalization has taken place in a section of the police force. Even some of the IPS officers are playing to the gallery for this, to their political masters. Is there a police minister here? Is there a police minister here? Is it not his or her job to see that this violence ends here? Very sorry, shocking. As flies to the wanton boys, or we to the gods, that is Shakespeare. Here, as flies to the wanton goons, that is the difference here. পুলিশ প্রশাসন কি এখানে আছে, বড় প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবং আজকেও তার চোপড়া যাওয়ার কথা ছিল, যদিও তিনি যেতে পারেননি, তবে তিনি বলেছেন যে কোনো সময় তার যা এই মুহূর্তের পরিস্থিতি চোপড়ার সেই মহিলার, সে কারণের জন্য তিনি যাচ্ছেন না, একা থাকতে চাইছেন বলে, অথবা তিনি যখন মনে করবেন দেখা করবার জন্য তিনি দেখা করবেন, রাজ্যপাল বলে দিয়েছেন। চলুন একটা বিরতি নিচ্ছি, আমি বিরতির পর ফিরছি, সেই বক্তব্য আছে শোনাবো পরবর্তীতে। বিরতির পর আর শোনাবো আপনাদেরকে রাজ্যপালের বক্তব্য, কারণ আজকে তিনি যেতে পারলেন না, কি বললেন যেটা বলছিলাম আমি বিরতিতে যাওয়ার আগে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আবারও তার মন্তব্য আমরা মুখ থেকে শুনতে পেয়েছি। শোনাই আপনাদেরকে সেই মন্তব্য। শুনুন। The victim of Chopra expressed a wish that she would like to be left alone. I respect that sentiment. Whenever she wants to meet me, she is most welcome to come and meet me, or I will go there and meet her. स्टेट का जो लॉ एंड ऑर्डर सिचुएशन है और जो स्टेट का जो यहाँ पे जो भूमिका है, इस पर क्या आप बोलना चाहेंगे? Growing instances of violence is quite disturbing. That is something which calls for serious attention at every level. We should take proactive and effective steps to see that this rot is stemmed and violence does not take place in future in this manner. আমি বিশ্ববিদ্যালয়ের কাছে যাওয়ার চেষ্টা করব, কিন্তু যাওয়ার আগে আমি একটা ছবি দেখিয়ে দিই আপনাদের, যে ছবিটা কংগ্রেসের পোস্ট করা ছবি, এবং যে ছবিটাতে একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বিধায়ক হামিদুল রহমান, তার সঙ্গে জেসিবি ঘনিষ্ঠের ছবি, এবং একই সঙ্গে হাতে বন্দুক ধরা হামিদুল ঘনিষ্ঠ গির আলম তার নাম এই মুহূর্তে দেখাচ্ছে। দেখুন, এই যে হচ্ছে ছবি, এ হচ্ছে জেসিবি ঘনিষ্ঠ এবং তার হাতে একেবারে বড় বন্দুক, দেখতেই পাচ্ছেন সেই ছবিগুলো। এখন বড় প্রশ্ন হচ্ছে, একজন বিধায়ক, তার যদি ঘনিষ্ঠ বা তাদের ছবি যদি এরকম সামনে আসে, বিধায়কের মন্তব্য এমনিতেই স্পষ্ট জবাব দিয়ে দিয়েছে অবস্থা যে জায়গায় গিয়েছে, কিন্তু এই ছবি কংগ্রেসের দেওয়া ছবি। আমি আবারও বলছি, এই ছবি দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে, আমরা দেখাচ্ছি, এবং লক্ষ্মীপুর কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট তার মন্তব্য আমাদের কাছে রয়েছে। শোনাই আমি একটুখানি সেই মন্তব্য, শুনুন। এটা ছবি হচ্ছে গির আলম, যেটা আমাদের চোপড়ার বিধায়কের একদম ক্লোজ পার্টির লোক, এবং যে জিসিবি পুলিশ কাস্টডিতে আছে উনার ডান হাত, এদেরকে নিয়ে ঘোরাফেরা করে, এবং এদের হাতে দেখছেন আর্মসের কি পরিস্থিতি, এবং সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিধায়কের সঙ্গে উনি বসে আছেন। কোনটা এই তিনজনের মধ্যে একজন? গির আলম হচ্ছে মাঝখানটে, যেটা গির আলম হচ্ছে ও মাঝখানটে যেটা বসে আছে, ও হচ্ছে গির আলম। আচ্ছা, বিধায়কের সঙ্গে কি করছেন উনি? বিধায়কের সঙ্গে বসে আছে, উনি পার্টির লোক তো।
উনি তো লক্ষ্মীপুরের যে ত্রাস চালাচ্ছে জিসিবি সহ ওদের টিম, বিধায়কের হাত ওদের মাথার উপরে আছে তাই চালাচ্ছে, এবং পুলিশের হাত ওদের মাথার উপরে আছে তাই এই ত্রাসটা চলছে। আজকে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এত বড় দিবালোকে যেভাবে ওখানে আক্রান্ত হয়েছে লক্ষ্মীপুরের ঘটনাটা, দিগলকার ঘটনা, তাতে কি দেখা যাচ্ছে, মেয়েটাকে এবং ছেলের বাবা মাকে দেখলাম আমি উল্টো সুরে গান গাচ্ছে। তার মানে গতকাল থেকে এইভাবে দাপট চালাচ্ছে, যেটা সাক্ষী আছে মোহনগঞ্জের যে মারধর করেছে ইতিপূর্বে, তার বাড়িতে গিয়ে গতকাল রাত্রিতে বসে আছে তারা, যাতে তারা মুখ না খোলে। আমি বিশ্বজিৎদার কাছ থেকে শুরু করবার চেষ্টা করি। এবার বিশ্বজিৎদা, একজন বিধায়ক বলছিলেন একটু বেশি হয়ে গেছে, গতকালই শোনাচ্ছিলাম সেই বক্তব্য, এই ধরনের ঘটনা তিনি নিন্দা করেছেন বটে, কিন্তু ওরমভাবেও নয়, কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে বলেছেন। আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা বিধায়ককে দেখতে পাচ্ছি এই স্থিতিটা। একজন বিধায়কের সঙ্গে যদি এই অবস্থা হয়, জেসিবিরা তো বাড়বেই এবং এই ঘটনাই ঘটাবে, তাই নয় কি? প্রথম কথা, বিধায়ক যদি এই ঘটনাকে সমর্থন করে তাহলে আমি বা আমার মতো মানুষ যারা আছে পশ্চিমবঙ্গে, এখানে প্যানেলে যারা সবাই আছেন, তারা কখনোই এই ঘটনাকে সমর্থন করে না। কেন সমর্থন করে না? এই ঘটনার তিনটে দিকের কথা তোমাকে আমি বলবো। প্রথম হচ্ছে রাজনৈতিক দিক। তুমি বারবার দেখাচ্ছ যারা বিধায়কের সঙ্গে ঘুরছেন, এটা আইন শৃঙ্খলার বিষয়। কি করে তাদের সামনে প্রকাশ্যে আজকে ছবি এলো, যেদিনকার ছবি সেদিন কেন প্রকাশ্যে এলো না, পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নিল না, সে অন্য প্রশ্ন। কিন্তু রাজনৈতিকভাবে এরকম একটা ঘটনা ঘটায় কেউ প্রকাশ্যে, এতগুলো মানুষ পাশে দাঁড়িয়ে আছে, তারা কেউ কিছু বলছে না, পুলিশ প্রশাসন কিছু বলছে না। এটা কি বাংলা? এই বাংলা দেখে আমরা বড় হয়েছি। এইমাত্র বিজেপির প্রতিনিধি আমাদের একটা কবিতা শোনালেন। আমি তোমাকে বলবো যে এই কবিতা শুনে আমরা বড় হয়েছি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই ভারতবর্ষ আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ নয়, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ নয়। এবং সবচেয়ে বড় কথা, তুমি রাজনীতি দিয়ে খালি যদি ব্যাখ্যা করো তাহলে ভুল ব্যাখ্যা হবে। সমাজের মধ্যে রোগটা, এটা শুধু চোপড়ার ঘটনা নয়, একের পর এক ঘটনা রাজ্যে হচ্ছে। সামাজিক একটা রোগ তৈরি হয়েছে, যাকে নিরাপত্তা দিচ্ছে রাজনীতি। অর্থাৎ এই সামাজিক রোগকে যদি চিহ্নিত করতে না পারি, তাহলে কোনোভাবেই রাজনীতি দিয়ে শুধু আক্রমণ করা হবে, কিন্তু গভীরে গিয়ে সমস্যার সমাধান করা হবে না। দ্বিতীয় প্রশ্ন তোমায় আমি বলি, পারছে না কেন? আমি সেই কথা বলি। এইমাত্র অরিন্দমদা বলছিলেন পুলিশ প্রশাসনের কথা, বলছিলেন পুলিশ মন্ত্রীর কথা। পুলিশ মন্ত্রী তো প্রকাশ্যে বলছেন যে ইনি সমর্থন করেন না, বলছেন তো এই ঘটনার জন্য যা শাস্তি পাওয়া উচিত তাই শাস্তি দেবে। আমি পুলিশ মন্ত্রীর কথা ছেড়ে দিলাম, তার রাজনৈতিক নিরাপত্তার কথা ছেড়ে দিলাম পুলিশের। যারা পুলিশে চাকরি করে, অরিন্দমদা দীর্ঘদিন পুলিশে চাকরি করেছে, দেখেছে, তারা তো বাড়িতে গিয়ে সামনে আয়নার সামনে দাঁড়ায়। কিসের মাসের শেষে নিরাপত্তা, কিসের অর্থনৈতিক নিরাপত্তা? সে যদি এই ঘটনার মদত দেয়, তাহলে প্রথমে সে পুলিশ না মানুষ, সেই প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে হবে। সেই প্রশ্ন রাজ্যের মানুষ জিজ্ঞাসা করবে না। আরেকটা যে উনি বলছেন মুসলিম রাষ্ট্রে, মুসলিম সমাজে এই নিয়ম আছে, বিধায়ক বলেছেন, এটা অবশ্যই লজ্জার। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বাংলা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে একথা বলা যায় না। আর প্রকাশ্যে যদি কেউ অন্যায় করে, তার আইন আছে, সংবিধান আছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এটাতেই বলছি যে উনি বয়ান বদল করছেন, বলছেন না আমি তো বলিনি, আপনারা দাগিয়ে দিচ্ছেন, বিপদে পড়ে বলছেন। শুধু তাই নয়, আমার এটাতেও প্রশ্ন আপনার কাছে, 7 দিন বলেছেন, 7 দিনের মধ্যে জবাবদিহি করতে হবে। এতগুলো দিন, এত স্পষ্ট কমেন্টস শুনতে পাচ্ছে সবাই, তিনি কি বলেছেন? ম্যাক্সিমাম 7 দিন বলেছে, যত তাড়াতাড়ি পুলিশ প্রশাসনের বিষয় দেখা উচিত। আমি একটা বিষয় বলবো, আমি জানি না এই কথা বলা ঠিক হবে কিনা, কিন্তু বারবার রাজ্যপাল প্রশ্ন তুলছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। উনি বলছেন ইনস্টিটিউশনাল ভায়োলেন্স, এবং এই ইনস্টিটিউশনাল ভায়োলেন্স যদি রাজ্যে হয়, উনি রাজ্যের সঙ্গে কথা বলেছেন, রাজ্যের প্রধানের সঙ্গে কথা বলেছেন, ওনারও দায় নেই। উনি তো সংবিধানে তো প্রভিশন আছে যে রাজ্যে যদি আইন শৃঙ্খলা খারাপ হয়, যদি ভায়োলেন্স হয়, তাহলে উনি চুপ করে কেন বসে আছেন? পশ্চিমবঙ্গ তো আইন শৃঙ্খলার দেশ। একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো যদি শাহজাহান তৈরি হয়, জেসিবি তৈরি হয়, তাহলে সেই তৈরি করছে যেই তৈরি করুক, তাহলে প্রশাসন নেই, আইন নেই। এটাই তো আমাদের প্রশ্ন। রাজ্যপাল তো কনস্টিটিউশনাল হেড,
আপনি তো রাজ্যপাল ডিরেক্ট চলে গেলেন। তাহলে মনিময় তুমি দেখো, আমার প্রথম প্রশ্ন, পুলিশ মন্ত্রী কি করছেন? অবশ্যই পুলিশ মন্ত্রী কোথায় স্টেটমেন্ট? তুমি একটু আগে দেখিয়েছো স্টেটমেন্ট, আমাকে একটা দেখান আমাকে প্লিজ। পুলিশ মন্ত্রী বলেছেন এই ধরনের ঘটনা সালিশি সভা যার মান্যতা দেওয়া হবে না এবং তাকে শাস্তি দেওয়া হবে। এতদিন ধরে তো পুলিশের কাছে অনেক কমপ্লেইন ছিল তার এগেইনস্টে, এর আগেও সালিশি সভা হয়েছে, গতকাল আরো একটা ভিডিও দেখিয়েছি, তাহলে পরে কেন হলো না এখনো? সালিশি সভা নিয়ে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি সমর্থন করেছেন, নিরাপত্তা দিয়েছেন, উনি কঠোর সমালোচনা করেছেন এবং সমালোচনা করলেই হয়ে যাবে দাদা? না না, ব্যবস্থা নিতে হবে, কন্টিনিউয়াস চলছে। আমি তো বলছি ব্যবস্থা নিতে হবে। কোথায় হচ্ছে? উনি ছোট্ট করে সপ্তর্ষিদা, উনি যদি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতেন, বলতেন যে না এদেরকে কোনোভাবে অন্য ঘটনা যদি ঘুরিয়ে দিতেন, তাহলে আজকে এই প্রশ্ন উঠতো। আমার বক্তব্য, আমরা সন্দেশখালি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের জন্য গেছেন বা প্রশ্ন করেছেন, এটা বলুন আপনি। তিনি তো একজন মহিলা, সবার উপরে তো তিনি মহিলা, তিনি তো এই ফিলিংসটা ভালো বোঝেন। হচ্ছে না, দেখুন ইস্যুটা আমরা একই জায়গা ভিত্তিক আলোচনা করি না, আমি বলছি ঘটনা। চলুন ঠিক আছে, আমি মানলাম আমার একটা বিরতি নিতে হবে, তবে বিরতির পর ফিরে এসে এমন একটা বক্তব্য শোনাবো একজন বিধায়কের, সেই বক্তব্যে প্রশ্ন উঠে যাবে আপনাদেরকে যে কেন এই ঘটনা ঘটছে, কেন ঠেকানো যাচ্ছে না। আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য আমি শোনাবো ফিরে এসে বিরতির পর। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন। ফিরে বিরতির পর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বক্তব্য বলছিলাম যে শোনাবো, কারণ এই কারণেই শোনাতে হবে। বিধায়কের মন্তব্য, আজকে যখন গোটা বাংলা জুড়ে এই অবস্থা, তখন কামারহাটির প্রসঙ্গে তৃণমূল বিধায়কের মন্তব্য কেন এতটা প্রাসঙ্গিক? হ্যাঁ, এই কারণেই প্রাসঙ্গিক কারণ কামারহাটি জুড়ে অরাজকতা চলছে এবং সেই অরাজকতা দীর্ঘদিন ধরে চলতে চলতে আজকে কামারহাটি প্রসঙ্গে মন্তব্য তিনি করেছেন। কিন্তু এই গোটা বঙ্গে যা চলছে তাতে তার করা এই মন্তব্যটা হয়তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কি অবস্থায় বঙ্গে। আমি তাই জন্যই শোনাবো মদন মিত্রের এই মন্তব্যটা, কতটা প্রাসঙ্গিক শুনুন। কামারহাটি জুড়ে টুকটাক ঝামেলা রোজ লেগেই আছে, কাউন্সিলররাও কেউ কাউকে মানছে না, নিজের মতো চলছে, পৌরসভার চেয়ারম্যানকেও কেউ কোঅপারেট করছে না, সব মিলিয়ে একটা অরাজক অবস্থা। এবং কামারহাটি জুড়ে মেন কারণ হচ্ছে মারামারির, পুকুর বুঝিয়ে ভরাট, পুকুর ভরাট করে বাড়ি আর আনঅথরাইজড বিল্ডিং। গতকালও প্রকাশ্য সন্ধ্যেবেলায় মাও ছেলে আক্রান্ত হয়েছিলেন কামারহাটিতে। যাই হোক, কামারহাটির প্রসঙ্গটা এই কারণেই আজকে নিয়ে আসতে হলো মদন মিত্রের এই মন্তব্যকে সামনে রেখে যে প্রশাসন, পুলিশ একই অবস্থানে যে জায়গায় থাকবার কথা, অবস্থা কোন জায়গায় যাচ্ছে, যে কারণে কি এই অবস্থা, তার কি বদল হচ্ছে না? আমি শক্তিদা আপনার কাছে আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে আজকে এই তো অবস্থা বলছেন বিধায়ক। ব্যাপারটা হচ্ছে যে শাসক যখন শোষকে রূপান্তরিত হয়, আজকে সারা বাংলা জুড়ে যে ঘটনাগুলো ঘটছে ঠিক তারই প্রতিফলন আজকে চোপড়া বলো, বকটুই বলো, খাগড়াগড় বলো বা কামারহাটি বলো বা ব্যারাকপুর বলো, এগুলো হচ্ছে। একটা কথা খুব পরিষ্কারভাবে জেনে রাখা দরকার যে সমাজ বিরোধীদের কোনো রং রূপ কখনো থাকে না। তারা প্রয়োজনে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ছাদনাতলায় গিয়ে দাঁড়ায় এবং প্রশাসন তখনই থমকে দাঁড়ায়, দলদাসে রূপান্তরিত হয় যখনই কোনো রাজনৈতিক নেতা নেত্রীর হাত কোনো সমাজ বিরোধীর মাথার উপর থাকে। জেসিবি কথাটা প্রযোজ্য হচ্ছে যে মাটি খুঁড়ে যেগুলো হয়, যেহেতু তার চেহারাটা ওই রকম, তাই তাকে অল্টারনেটিভ এইভাবে বলা হচ্ছে। হামিদুর শেখ যিনি এমএলএ, তিনি তার হামিদুর রহমান যিনি মানে জনগণের রায় নির্বাচিত সদস্য, তিনি তার কথা পাল্টাচ্ছেন, তার বলছেন 7 দিন সময় দিচ্ছেন, এগুলো ভেগ কথা, একদম পুরোপুরি ভেগ কথা। আবার রাজ্যপালকেও বলি যে রাজ্যপাল অ্যাকর্ডিং টু আইজ অফ ল কনস্টিটিউশনে হি ইজ দ্য সুপ্রিম অথরিটি। তা যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে 355 বা 356 অ্যাপ্লাই করলেই সেইখানে পরিপূর্ণ শান্তি ফিরে আসবে, এটা কখনো ভাববার কারণ নেই। আমি একটা কথা পরিষ্কারভাবে বলি যে এই আজকে শাহজাহান বলো, জেসিবি বলো, বা সে বুলেট বলো, যারাই বলো, বা আমার কামারহাটিদের যেটা তুমি বললে, মদন আজকে যে কথাটা বলছে, এর সম্পূর্ণ দায় নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কারণেই দায় নিতে হবে যে আজকে তিনি যে করেই হোক বলবো না, যে তিনি 29টা লোকসভার আসন পেয়েছেন
29টা লোকসভার আসন চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে অ্যাসেম্বলি ইলেকশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। দেখা যাচ্ছে শহর এবং শহরাঞ্চলে বিভিন্ন জায়গায়, বিস্তীর্ণ জায়গায় তার দল হেরেছে তার দল। এখন সেই যেহেতু তাকে মানে আবার শাসন ক্ষমতায় গিয়ে বসতে হবে, তাই তার দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি আজকে দাঁড়িয়ে বলেন যে 24 ঘন্টার মধ্যে জেসিবিকে অ্যারেস্ট করতে হবে, কার ক্ষমতা আছে তাকে অ্যারেস্ট না করে? কে পারে না অ্যারেস্ট করতে? শাহজাহান 55 দিন পর গ্রেপ্তার হয়েছে, তাকে সিবিআই গ্রেপ্তার করেছে। এখন ঘটনা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাটা না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কারণ বিচার ব্যবস্থাটা এত শ্লথ যে আমরা দিনের পর দিন পিছিয়ে পড়ছি, যার জন্য যে এই যে বললো না যিনি প্রাক্তন পুলিশ কর্তা, তিনি বললেন পিসি টেনেছে কেন? পিসি জেনারেলি টানা হয় যে কোনো রিভলভারকে রিকভারি করার জন্যে, কোনো ডেগার দিয়ে মারলে তাকে রিকভারি করবার জন্যে। তাহলে এই কঞ্চি দিয়ে যাকে মারা হচ্ছে সেই কঞ্চিগুলোকে রিকভার, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে, আসল কথাটা হচ্ছে যাতে মানে সাক্ষী তার মুখটা খুলতে না পারে, আইডেন্টিফাই করতে না পারে। এবং আমি বলি, একদম পরিষ্কারভাবে বলি, দলমত নির্বিশেষে এর ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক স্বার্থ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে যদি বাংলায় সমস্যারে, সে বিরোধী রাজনৈতিক দল হোক, সে শাসক গোষ্ঠীর হোক, যদি কে কার দলে আছে, কে কার পতাকার তলায় আছে সেটা শেষ কথা নয়, অন্যায়টাকে অন্যায় এই আইডেন্টিফাই করতে হবে। সবসময় শুনছি দাদা, কিন্তু হচ্ছে কোথায়? না, এটা হওয়াতে হবে, এটা হওয়াতে হবে, নইলে এটা হওয়াতে হবে, নইলে চোপড়ায় কঞ্চি দিয়ে মেরেছে, আগামীকাল বিরাটিতে আমার আপনার বাড়ির মেয়ে বউকে এনে এইরকম কঞ্চি দিয়েই মারা হবে। কাঁচের ঘরে বসে হচ্ছে কোথায় প্রশ্নটা? নোট অফ ইন্টারোগেশন। আবার এটাই প্রশ্নের জায়গা, তো হয়েই যাচ্ছে, তারপরও তো কোনো ব্যবস্থা হচ্ছে না। পুলিশ কোথায় স্ট্রং? বাদশাহ, অনেকের কাছে এটা এই ঘটনাটা বিরল মনে হলো। 2011 সালের পরবর্তী সময় রাজ্যের বুকে এই ঘটনাটা স্বাভাবিক। আমরা কি ভুলে গেছি যে 11 সালে সরকার বদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকার মস্তানকে ছাড়াতে গেছিল? তার পরবর্তী সময় একের পর এক ঘটনা। আজকে যে দেখছে, ওই যে গির আলামের হাতে বন্দুক, তৃণমূল ঘনিষ্ঠ তার হাতে বন্দুক, এই ঘটনা তো শুধুমাত্র আজকের চোপড়ার ঘটনা নয়, সন্দেশখালির বুকেতে দাঁড়িয়ে কমান্ডো নামিয়ে অস্ত্র উদ্ধার করতে হয়েছে। রাজ্যের প্রশাসনের কাছে খবর নেই? হতে পারে এটা হতে পারে না। এবং গোটা রাজ্য জুড়ে আজকে মহিলাদের সম্মানের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, যেখানে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। এবং এই যে ঘটনা দেখছি, যেখানে যেখানে দেখবেন ঘটনাগুলো ঘটছে, সেই জায়গায় তৃণমূলের নেতা কর্মীদের মদত রয়েছে। আজকে তৃণমূলের বিধায়ক যে কথা বলছে, ভয়ঙ্কর কথা, যে মুসলিম রাষ্ট্রের কথা বলছে, ভারতবর্ষের সংবিধান আক্রান্ত হচ্ছে। ভারতবর্ষের সংবিধান মানে নানা জাত, নানান ধর্ম, নানান মানুষের সমান অধিকারের দেশ ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষকে যারা আজকে ধর্মের ভিত্তিতে টুকরো করতে চাইবে, সে যে দলই হোক না কেন, সে মারাত্মক আক্রমণ। ভারতবর্ষের ঐতিহ্য তারা জানে না। আর আজকের বাংলার মাটি, যে বাংলার মাটি রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলার মাটি নজরুলের বাংলা, সেই বাংলার মাটিতে আজকে এইভাবে মহিলাদের উপর নির্যাতন হবে, মধ্যযুগীয় বর্বরতা চলবে, তা মেনে নেওয়া যায় না। বিরোধী মত পোষণ করলেও মানে ওই ন্যাকেট করে ঘোরানো হয়। কি অদ্ভুত, কি অদ্ভুত। আপনি দেখতে পাবেন যে আজকের ফুলবাড়ির ঘটনাটা যদি আপনি দেখান, চালান, সেখানে দেখা যাবে যে ভদ্রমহিলার সম্মানে এতটা লেগেছে, তিনি আত্মঘাতী ঘটেছে। এই পশ্চিমবাংলা আমরা দেখবো, যেখানে প্রত্যেক দিন লজ্জা লাগা দরকার। এ বাংলার বুকেতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা মনে করছে যে কার্যত প্রশাসনটা তৃণমূল কংগ্রেসের নেতারা চালাচ্ছে। আমরা এর আগে দেখেছি, ভুলে যাবেন না, যখন বকটুইয়ের ঘটনা ঘটছে, আর সেখানে আজকে যে কেষ্ট আজকে দিল্লির দরজায় রয়েছে, সেই কেষ্ট এসপিকে দাঁড়িয়ে বলছে মমতা ব্যানার্জির প্রেজেন্সে যে ঘটনাটা সুচপুরের মতো সাজাও। তৃণমূল কংগ্রেসের নেতা ঠিক করে দেবে যে এফআইআর কিভাবে লঞ্চ করা হবে। আপনার কথাতেই তো স্পষ্ট, তৃণমূলই সমস্ত কিছু সাজাচ্ছে এবং করাচ্ছে, করছে। হ্যাঁ, করাচ্ছে। আচ্ছা, রাজ্যে যদি আজকে রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী যদি বলেন, ঘোষণা করেন, তাহলে আজকের এই পরিস্থিতি হয় না, আজকে সন্দেশখালী ঘটনা ঘটে না।
আজকে এটা উনি রাজ্যের বুকে প্রতিষ্ঠা করেছেন নিজের প্রথম থেকে, যেখানে গিয়ে প্রথম মস্তানকে ছাড়িয়ে এনেছিল, সেই ছবি আমরা দেখেছি। বিশ্বজিৎ কি উত্তর? এখানে আমার বাদশা কিন্তু সরাসরি রাজনৈতিক আক্রমণ করবে। আমরা যে সমস্যাটার কথা বললাম, এটা তো একটা ড্রিম ল্যান্ড মনে হবে, যে কল্পনার রাজ্য। 2011 সালের আগে, আমি তুলনা করছি না, কিন্তু এটা তো বাস্তব নয় যে 2011 সালের আগে পশ্চিমবঙ্গে কোনো মানুষের কাছে কোনো অস্ত্র ছিল না। 2011 সালের পরে সব সাধারণ মানুষের কাছে পুলিশের থেকে অস্ত্র চলে এলো। আমি একাধিক ঘটনার উদাহরণ দিতে পারি, আমি দেব না। আমার প্রশ্ন হচ্ছে, ঘটনা ঘটছে এরকম বিশ্ববিদ্যালয় উদাহরণ আছে? আমি বলি মণিময়, আমার প্রশ্নটা অন্য জায়গায়। ও প্রশ্ন তুললো প্রশাসন তৃণমূল এক হয়ে যাচ্ছে। সত্যি এইটা হচ্ছে বাদশা এইটা সমস্যা। বাদশা না, এই যে নেতার পাশে বসে থেকে হচ্ছে তুমি দেখছো না, তুমি দেখছো আমাকে বলুন, হামিদুর রহমান একজন বিধায়ক, তার পাশে বন্দুক হাতে নেওয়া এই ব্যক্তিটাকে কি করছে? আমি সমর্থন, আমি কিন্তু এই কথাটা বলতে চাইছি যে সমস্যাটা চিহ্নিত না করে রাজনৈতিক আক্রমণ করলে পরিস্থিতি হবে না। ছোট করে লোকসভা নির্বাচন আছে, গেছে বাঁকড়ার বুকে তৃণমূলের আমি একাধিক এক্সাম্পল দেবো যে মানুষের হাতে, নেতাদের হাতে অস্ত্র আছে, একাধিক অস্ত্র আছে। নেতাদের হাতে কত অস্ত্র ভুলে গেছো, মজিদ মাস্টারের কথা ভুলে গেছো, সুশান্ত ঘোষের কথা ভুলে গেছো, একাধিক কথা তুমি বলেছো 2011 সালের ঘটনা। আমি সমস্যার কথা বলতে চাই, তুমি সমস্যার সমাধানের কথা বলতে চাই। সপ্তর্ষিদা ছোট করে সপ্তর্ষিদার কথা শুনে আমি অরিন্দমদার কাছে যাবো। এক্সাম্পল দিয়ে লাভ হবে না, একের পর এক ঘটনা রয়েছে এই সময়কালে। বিশ্বজিৎ, আমি বলি, আমার বক্তব্য হচ্ছে প্রশাসন আর সরকার, ওই রাজনৈতিক দল, এটা যদি বিচ্ছিন্ন না করা যায়, এটা কিন্তু গভীর রোগ। যে রাজনৈতিক দল সেই প্রশ্ন হলো এই কারণে কি করা যাচ্ছে না? হামিদুর রহমানের মতন বিধায়করা দুষ্কৃতীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, এই জন্যই করা যাচ্ছে না। সপ্তর্ষিদা আমার একটু বলার আছে, বিষয়টা হচ্ছে বাদশার বয়স কম, রাজনীতি কম দিন করছে, ওর পুরনো পরিসংখ্যানগুলো মনে নেই। উনাদের এক সাংসদ ছিল, বেশ একসময় রেকর্ড হতে জিতেছিল, যখন সিঙ্গুর নন্দীগ্রাম হয় তখন মহিলাদের নিয়ে কি মন্তব্য করেছিল মনে আছে তো? ওই ঝেঁটা দিয়ে পেছন দেখিয়ে দেবেন, মন্তব্য মনে আছে? আর একজন উনার নেতা, যিনি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানে হত্যাকর্তা বিধাতা বামপন্থীদের, তিনি বলেছিলেন লাইফ হেল করে দেবো নন্দীগ্রামের নতুন সূর্যোদয়, উনি ভুলে গেছেন। আর আরও বেশি বাচ্চাকে মনে করিয়ে দিয়ে আর একটা ঘটনা, দুলাল বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছ? এই দমদম এলাকার জোড়া খুনে 2003 সালে অ্যারেস্ট হয়েছিল। তোমার দলের কমিটিতে আলোচনা চলছে, তাকে আবার দলে ফেরানো হচ্ছে। সুতরাং সন্ত্রাস নিয়ে অন্তত সিপিএম যেন না বলে কোনো কথা। আলোচনা হচ্ছে তোমার দলের পলিটগুলো সম্পাদক মন্ডলী থেকে কাজটা কে করতে পারে? শক্তিদার থেকে ছোট্ট করে, শক্তিদা এটা কে করতে পারেন? একজন মুখ্যমন্ত্রী বা তিনি যদি দলের সর্বোচ্চ নেত্রী হন, তিনিই তো করতে পারবেন। দেখুন, আমি বিশ্বজিৎ বাবুর সঙ্গে আমার আদর্শগত পার্থক্য থাকলেও একটা ব্যাপারে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, প্রশাসন এবং রাজনৈতিক দল এই দুটোকে যদি আলাদা না করা যায়, তাহলে কিন্তু কখনোই এই ধরনের হত্যা বন্ধ হবে না। এক্স্যাক্টলি। আজকে শুধু বিতর্কের জন্য বিতর্ক, উদাহরণের জন্য উদাহরণ, সেটা শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সে যে রাজনৈতিক দলের হোক, অপরাধী হবে, প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে ইমিডিয়েট অ্যাট ওয়ান। সেই মনস্কতা কি রয়েছে আমাদের শাসক দলের মধ্যে? সেই ভরসা বিরোধী মত পোষণ করলে এই অবস্থা। আমি আমাকে বলতে দিচ্ছি, বিরতি নিতে হবে। 1 মিনিট। সেই ভরসা হারিয়েছে বলেই তো এই তালিবানি একটা ব্যবস্থা। দাদা আমি আসছি, একটা ছোট্ট বিরতির পর আমি আসছি দাদা, আসছি প্রত্যেকের কাছে আসছি দাদা, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। আজকে সৌমিত্র খায়ের এমন একটা মন্তব্য শোনাবো এই মুহূর্তে আপনাদেরকে, যেটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ তিনি বলছেন পশ্চিমবঙ্গে কিছুদিন পর হিন্দু জাতি শেষ হয়ে যাবে। ইনফ্যাক্ট আরও অনেকগুলো প্রসঙ্গকে তিনি টেনে নিয়ে এসছেন এই হামিদুর রহমান তার মন্তব্যকে কেন্দ্র করে। আমি সেই মন্তব্যটা শোনাই এবং ইনফ্যাক্ট যা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে সেটা তো আমরা আসছি। দেখুন, শুনুন সেই বক্তব্য। पश्चिम बंगाल में कुछ दिनों के बाद पूरा हिंदू जाति खत्म हो जाएगा। यहाँ पे मुस्लिम का गठन होगा। मैं बोल रहा हूँ सर, 10 साल के बाद याद रहेगा पूरा बंगाल पे। धन्यवाद सर। তবে এই প্রসঙ্গে সংসদে দাঁড়িয়ে সুদীপ বাবুও তার মন্তব্য রেখেছেন তৃণমূলের তরফ থেকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এটাও শুনিয়ে রাখি।
বাংলা সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ সেকুলার স্টেট এবং দেশের কাছে একটা অনুকরণীয় সিদ্ধান্ত এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ মনে করে। সেই রাজ্যকে নিয়ে এই ধরনের মন্তব্য লোকসভার মধ্যে করা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। যত রকমের অপপ্রচার এবং এই লোকসভাতেও দাঁড়িয়ে একটা রাজ্যের বিষয়ে এত কথা বলা সম্ভব নয়, বলতে পারে না, নিয়মের দিক থেকে এটা হতে পারে না। অরিন্দমদা, আপনার কাছে আসি এই জায়গা থেকে দাঁড়িয়ে। আজকে হামিদুল বাবু যা বলে দিয়েছেন, মহিলারা দুশ্চরিত্র এবং মুসলিম রাষ্ট্রে আর বিচার এরকমভাবেই হয়ে থাকে, আজকে তো স্পষ্ট, এবং সেখানে তো স্বাভাবিক এই প্রশ্ন ওঠা। দেখুন, প্রথম কথা আপনাকে বলছি যে আমি প্রথম এটা উত্তর দিতেই হবে মিস্টার সুদীপ বন্দ্যোপাধ্যায়। উনি সেদিন কিন্তু বলেছিলেন স্পিকার মহাশয়কে অ্যাড্রেস করে যে লোকসভায় যেন বিরোধী পক্ষরা সমান গুরুত্ব পায় এবং সম্মান পায়। ওনাকে আপনাদের থ্রু দিয়ে আমি একটু জিজ্ঞাসা করি যে বিধানসভায় বিরোধী যারা রয়েছে তারা কি সেই সম্মানটা পাচ্ছে? এক। 2 নম্বর, আরেকজন বললেন যে পুলিশ অ্যাক্ট সম্পর্কে। আপনি বলুন তো, নতুন যে আইনটা হয়েছে পুলিশ অ্যাক্ট চেঞ্জ হয়েছে? হবে না। মনোময় বাবু, আপনি কি জানেন পুলিশ অ্যাক্ট অল ইন্ডিয়াতে রাজ্য সরকারের অধীনে থাকে? আপনি কি জানেন কেন এটা চেঞ্জ হলো না? আপনি শুনে রাখুন, 9th জুন ইলেকশনের পরে 9th জুন যে আজকে স্ট্যাটিস্টিক্সটা বেরোলো, 543 জন এমপির মধ্যে 251 জন এমপি হচ্ছে গিয়ে ফৌজদারি আসামি, মার্ডার কেসের আসামি, ডাকাতি কেসের আসামি, টাকা দেওয়ার আসামি, মানি রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে ধর্ষণের আসামি। তারা চেঞ্জ করবে কেন? এবার আপনাকে বলি, যে এমএলএ সাহেব আজকে কথাটা বলেছেন, ওনাকে আপনাদের থ্রুতে জিজ্ঞাসা করি, আপনি কি জানেন যে ভারত টোটাল পৃথিবীতে 193টা দেশের মধ্যে কতগুলো মুসলিম দেশ আছে কান্ট্রি? আপনি জানেন না। আপনাকে বলেছি 56 থেকে 57। আপনি কি জানেন সৌদি আরবের নিয়ম? আপনি কি জানেন যে কাতারের কি নিয়ম? আপনি জানেন ইরাকের আয়াতুল্লাহ খমিনি যে অর্ডারটা দিয়েছিল যে তালাকও ভাববে হবে না, কোর্ট ছাড়া অর্ডার হবে না? আপনি কি জানেন মাননীয় সুপ্রিম কোর্টের আজকে চিফ জাস্টিস এখানে বলেছিল যে আজকে আইনটা নিজে হাতে নিচ্ছেন কেন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে মানুষকে দিয়েছে সমান অধিকার, ইকুয়ালিটি, আইন রয়েছে, আর আপনি এখানে বলছেন নিজের সময় আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, আর আজকে আপনি কোন লজ্জায় বলছেন? ভাই শুনে রাখুন, আপনাকে বলে দিই, এই যে ছেলেগুলো কথা বলছেন, এদের প্রথম কি কাজ? যে কোনো লোক জিজ্ঞাসা করবে বলে আপনি কি চাকরি করেন, বলে রাজনীতি করি। বাড়ি ঘর দেখুন, গাড়ি দেখুন। তাদের কাজ হচ্ছে গিয়ে মৌলিক অধিকার খণ্ডন করে ইলেকশনের সময় তাদের ভালো রেজাল্ট দেওয়া। আপনি যারা নাকি বেশি হত্যা করছে, যারা ভালো রেজাল্ট দিচ্ছে, জেসিবি 1 লক্ষ ভোটে লিড দিয়েছিল শুনেছিলাম আমরা, হামিদুল রহমান তার মুখ থেকে। আপনাকে বলে দিচ্ছি, এবার আপনাকে শেষ করছি একটা কথা বলে শেষ করব আমি, যে দেখুন আজকে অনেকে বলছে যে এগুলো নাকি বিক্ষিপ্ত ঘটনা। মনোয় বাবু, খুব দুঃখ লাগে যে এগুলো কি জানেন তো, ভয়ঙ্কর পৈশাচিক একটা প্ররোচনামূলক একটা, আমি বলছি প্রবণতা যেটা চলছে। কেসগুলো কি সর্বনাশ করে দিচ্ছে। আপনাকে সিরিজ হবে, আমি বলতে পারি শাহজাহানের কেসটা দেখুন কিভাবে করেছে। ময়না বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়া, দেখুন মার্ডার কেসটা শেষ করেছি। এসডিপিও বিং অ্যান এসডিপি আজকে কিভাবে ক্রিমিনালদের সেভ করে দিল। আজকে হাইকোর্ট তাদের দায়িত্ব দিচ্ছে। আপনাকে লাস্ট বলছি, কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মন, দেখুন আজকে তাকে কি সর্বনাশ করে দিয়েছে। দেখুন আপনি দাড়িভিটে স্কুলে 2 জন ছাত্র ব্যাপারে তদন্ত কি করেছে, সেটা হচ্ছে কি উত্তর দিনাজপুর, ওখানে আইজিপি কে ছিলেন আপনি জানেন, প্রসূন বাবু ছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে আপনাকে বলতে চাচ্ছি যে বৃক্ষর যে বীজটা বপন করেছেন তার ফল ফুলে কিন্তু আজকে ভরে গেছে। কারণ আজকে যদি উত্তর দিনাজপুর আপনি দেখেন, আইজির আন্ডারে উনি আজকে 6 বছর আগে চাকরি ছেড়ে আজকে জয়েন করে গেলেন একটা পার্টিতে, করুক, আমার আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো আশা করবো আইপিএস অফিসারদের কাছে একটা নিরপেক্ষ তদন্তগুলো কি সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনি দেখুন ক্যালকাটা পুলিশ গতকালকে নতুন আইনে 200টি কেস করেছে। 200টি কেস তদন্ত করবে কে? এই পুলিশ অফিসার। আপনি এবং সেটা কি অবস্থায় হবে সেটা আমারও প্রশ্ন। ঠিক, আমাকে আবারও একটা বিরতি নিতে হবে দাদা, আমি অনুষ্ঠান শেষ করব, তবে আর কিছুটা সময় পাবো প্রত্যেকের কাছে আসবার জন্য। একটা বিরতির পর সঙ্গে থাকবে। সালিশি সভা করলে বিচার, পুলিশ প্রশাসনের কি দরকার, এই প্রশ্নটা আমরা তুলেছিলাম আমাদের এই অনুষ্ঠান থেকে। খুব স্বাভাবিকভাবেই এখন বঙ্গের এই অবস্থাতে পুলিশ প্রশাসন তাদের তাহলে দরকারটা কি? ইনফ্যাক্ট রাজ্যপালের মন্তব্য, একে একে প্রত্যেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় সর্বশেষ অবস্থা তা হচ্ছে এর পরিস্থিতির বদল কি করে হবে।
আমি শেষ করবার আগে প্রত্যেকের কাছে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে জানবার চেষ্টা করবো, সপ্তর্ষিদাকে দিয়ে শুরু করি। সপ্তর্ষিদা, কি দরকার তাহলে পরে এই মুহূর্তে আমাদের কি করা উচিত? কিছুই করা না, সম্পূর্ণ যে রাজনৈতিক নাগপাশে যে প্রশাসনটা আটকে আছে সেখান থেকে বেরোনোটা সব থেকে জরুরি। পুলিশ প্রশাসনের অন্যতম কাজ হচ্ছে বিরোধীদের কি করে কণ্ঠরোধ করব, তাদেরকে কোনো জায়গায় যেতে দেবো না, তাদের বক্তব্য রাখতে দেবো না। এটার জন্যই পুলিশ, দলদাস পুলিশ রয়েছে। আমি এখনও বিশ্বাস করি এর মধ্যেও কিছু ভালো পুলিশ কর্মী রয়েছেন যারা অন্তত রাজ্যটাকে ভালো জায়গায় নিয়ে আসতে পারেন। আমি তাদের কাছে অনুরোধ, অন্তত আপনারা এগিয়ে আসুন, অন্তত রাজ্যটাকে বাঁচাতে। বাদশাহ, প্রশাসন যাবে তৃণমূলের বি টিম থেকে বেরিয়ে আসবে, তবে প্রশাসন এই কাজ করতে পারবে। শুধু বিশ্বজিৎদের একটা কথা উত্তর আমি দেব, প্রশাসন আর দল আলাদা হওয়া উচিত। আর নয় বলেই এখনও দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রত বাবুকে বলা হয় দলের সম্পদ, ওই জন্যই আজকে এই অবস্থা। এক্স্যাক্টলি। শক্তিদা বলুন, তারপরে বিশ্বজিৎ থেকে উত্তর নেব। আমি আবার খুব ব্যর্থহীন ভাষায় একটা কথা বলে যেতে চাই যে মুখ্যমন্ত্রী যখনই নির্বাচিত হয়ে যান তিনি সবার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার সবার মুখ্যমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের দলের গুন্ডা নেতাদের বাঁচাতে চান, তাহলে আজকে যে পরিণতি, এটা দিনের পর দিন মানে তুষের আগুনের মতো জ্বলছে, ধিক ধিক করে জ্বলবে। এবং এটা রহমানের মতো বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা কতটা এক্স্যাক্টলি নেওয়া উচিত? ডেফিনেটলি বিধায়ক, যদি কোনো বিধায়ক, শুনুন, শি ইজ দ্য সুপ্রিম অথরিটি, তিনি আলোচনা করে তাকে সাসপেন্ড করতে পারেন। তিনি দলের মধ্যে ডিসিপ্লিন রাখবার জন্য হয়নি, সমস্ত রাজনৈতিক দলই করতে পারে। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, শি হ্যাজ টু চেঞ্জ হার মাইন্ড ট্রেন। বেশ, চিফ মিনিস্টার হ্যাভ টু চেঞ্জ হার মাইন্ড ট্রেন, আদারওয়াইজ প্রত্যেকটা দিন এই ধরনের খুন হবে এবং তার জন্য আসামির কাঠগড়ায় আমরা মুখ্যমন্ত্রীকেই দাঁড় করাবো। বিশ্বজিৎ, আমি শক্তিদার মতো অতটা নিরাশ নই। প্রত্যেক দিন এই ধরনের খুন হবে এটাতে আমি বিশ্বাস করি না। তবে এটা বিশ্বাস করি পুলিশ বা প্রশাসন রাজনৈতিক কর্মী না হয়ে মানবিক এবং আইন মাফিক হবে। অযথা এ রাজ্যে হিন্দু তোষণ বা মুসলিম তোষণ কোনোটারই দরকার নেই। ধর্মনিরপেক্ষ আদর্শটা থাক। আর আইন নিজের হাতে নিচ্ছেন মানুষ, কেন নিচ্ছেন? পুলিশের উপর ভরসা কমছে। এই ভরসাটা যদি না মানে কমাটা বন্ধ না হয় তাহলে পরে দুঃখ করবে কিন্তু পুলিশ। সুতরাং আমাদের মনে রাখতে হঠাৎ না 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 একেবারে আমি যেটা বলছি, দেখুন আপনি হয়তো রাজনৈতিকভাবে ব্যাখ্যা করছেন, হয় দুটোই হয়, দুটোই অন্যায়। আপনি একটাকে অন্যায় বলবেন, অন্যটাকে অন্যায় বলবেন না, এটা হতে পারে। আমি শুধু এই ঘটনা বলতে চাই যে এটা কাম্য নয়। সুশীল সমাজ বা আমাদের পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একদম তারা এর প্রতিবাদ না করলে প্রত্যেকেই, সুতরাং আমরা প্রত্যেকে প্রতিবাদ করছেন কিন্তু কাম্য নয় বলছেন, কিন্তু ঘটছে। অরিন্দমদাকে বিশেষ করে রাজনীতি নয়, শুধু আমরা আইনের শাসন চাই। বেশ, আইনের শাসন কি কায়েম হবে আদেও? কবি সাহিত্যিকরা ভাত ঘুমিয়ে আছে, কুম্ভকর্ণ যেন ঘুমিয়ে আছে, বিকজ দে আর পেইড। এবার আপনাকে বলি, আপনারা কি জানেন যে আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা 18 বছর জেলে থেকে যে পার্টিটা করেছিল সে আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারা কি জানেন যে নাইরোবিতে গতকাল পর্যন্ত 39 জন মানুষ, কেন? ভুল পলিসি, জনগণ বিক্ষোভে নেমে পড়েছে। আজকে যে অন্যায় অত্যাচারটা হচ্ছে, এটা যদি আজকে তৃণমূলের যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা থাকতো, বিরোধী পক্ষ যদি এরা থাকতো, তাহলে কি লড়াইটা হতো আপনি বলুন। আজকে সমস্ত পার্টি মিলে, সাধারণ মানুষ মিলে অন্যায়ের বিরুদ্ধে যদি ইউনাইটেডলি আজকে লড়াই করতো, আজকে যদি গণতান্ত্রিক পথ অবলম্বন করে যদি আমরা মাঠে নামতো, তাহলে কিন্তু সাহসটা পায় না। কারণ এরা জানে এই তিনটে পার্টি নিজেদের মধ্যে গুতোগুতি করছে। এই সুযোগে তারা এগিয়ে চলেছে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন, যার জন্য সাধারণ মানুষ, নিষ্পেষিত নিপীড়িত মানুষ আজকে কিন্তু আমরা ভোগ দখল করছি। আর শেষ করছি, মাননীয় গভর্নর সাহেবকে শ্রদ্ধা জানিয়ে বলি, উনি সব জায়গায় যাচ্ছেন, কিন্তু কি আমরা ফল পাচ্ছি? পিস রুম করেছেন, ফোন নাম্বার দিয়েছেন, সব জায়গায় ছুটে যাচ্ছেন। হোয়াট ইজ দ্য রেজাল্ট? হোয়াট ইজ দ্য ফ্রুটস অফ লেবার? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা কিন্তু অ্যাকশন 355 হবে না, 356 তারা আলোচনা করুন, কিন্তু পশ্চিমবঙ্গবাসী আজকে এক ভয়ঙ্কর জায়গায় কিন্তু পৌঁছেছে। ঠিক, চলুন আমি অনুষ্ঠান শেষ করব। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সপ্তর্ষিদা, বিশ্বজিৎদা, বাদশাহদা, শক্তিদা, অরিন্দমদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখুন, অনুষ্ঠানের মেন রিজনই ছিল আমাদের কাছে আজকের এই পরিস্থিতি, তার বদলটা কি করে হতে পারে, আর তার জন্য যে চিন্তাভাবনা সুশীল সমাজ বলুন বা যার হাতে আইন শৃঙ্খলার দায়িত্ব, পারেন না এমন কিছু হতে পারে না, কঠোরভাবে সেটাকে দমন করার প্রয়াস সেটা দরকার। প্রশাসন, রাজনীতি
কখনো অভিযোগ উঠছে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বলে এই জিনিসটা হচ্ছে না। তাই এটা আলাদা করা দরকার, এবং আলাদাভাবে যদি সম্পূর্ণ বিষয়টা কঠোরভাবে দমন করা যায় তাহলেই হয়তো বন্ধ হবে, আদারওয়াইজ নয়। আপাতত এখানে অনুষ্ঠান শেষ করলাম। আল্লাহ, সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক CNN।